৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে যখন দিল্লির লালকেল্লা থেকে ভারতবর্ষের বিভিন্ন অলিগলিতে আমরা সবাই ভারতের জাতীয় পতাকা তুলছি, ঠিক তখনই আমাদের মতো কিছু ভারতীয় ফুটবল ফ্যানদের মনে একটা প্রশ্ন সবসময়ই আসে। সেটা হচ্ছে, যে ভারতবর্ষ একটা সময় এশিয়াতে এত ডমিনেট ছিল, সে ধীরে ধীরে ফুটবলে এত পিছিয়ে পড়ল কী করে। একবার ভেবে দেখুন তো, যে ভারতবর্ষকে সবাই ব্রাজিল অফ এশিয়া বলতো, তাকে এখন শুধুমাত্র সবাই বলে যে একটা বড় স্লিপিং জায়েন্ট। আজকের আমাদের এই বং স্ট্রাইকার চ্যানেলে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ভারতবর্ষের কিছু ফুটবল ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের কিছু ক্ষীণ আশার আলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু লম্বা হলেও স্কিপ করবেন না, আপনারা সবাই কিন্তু ভালো উপভোগ করবেন, এটা কিন্তু আমি কথা দিই। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে দিয়ে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে শুরু করা যাক। প্রথমে আসি হচ্ছে কিছু ইতিহাস দিয়ে। দেখো, আমাদের 1950 থেকে 60-এর দশক, যাকে বলা হয় ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ, আব্দুল রহিম সাহেবের হাত ধরে ভারতবর্ষ কিন্তু একটা স্বপ্নের উড়ান দিয়েছিল 1950 থেকে 60 সালের মধ্যে। তারা 1962 এশিয়ান কাপে মানে গোল্ড জিতে এনেছিল এবং সেইখানে পিকে ব্যানার্জি, কোষ্ঠপাল, চুনি গোস্বামীর মতো দারুণ খেলোয়াড়রা কিন্তু আব্দুল রহিম কিন্তু নির্বাচন করে তাদেরকে টিম বানিয়ে ভারতীয় টিম বানিয়েছিল নিজের দক্ষতায়। এবং 1950 সালে কিন্তু আমরা ভারতবর্ষ বিশ্বকাপেও চান্স পেয়েছিল, কিন্তু সরকারের ফান্ডিংয়ের অভাবের জন্য আমরা সেই বিশ্বকাপ ব্রাজিলে খেলতে যেতে পারিনি। কিন্তু 1962তে আমরা এশিয়ান গেমসে আমরা সোনা জিতেছিলাম সৈয়দ আব্দুল রহিম সাহেবের নেতৃত্বে। তিনি ছিলেন আমাদের কোচ এবং তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন, যার জন্য আমরা যে ময়দান মুভি আমরা সেখান থেকেও আমরা জানতে পারি যে ভারতবর্ষে আগে অতীতে কতটা ডমিনেট ছিল এশিয়াতে। আমরা সাউথ কোরিয়া, জাপান এরকম ধরনের টিমের সাথে কিন্তু খেলে কিন্তু আমরা এশিয়া কাপে কিন্তু এশিয়ান গেমসে কিন্তু আমরা সোনা জিতেছিলাম। কিন্তু তারপরেই আসে হচ্ছে সেই ডাউনফল। আব্দুল রহিম ছেড়ে যায় এবং ধীরে ধীরে সমস্ত নামি প্লেয়ার, পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, গোষ্ঠপাল, পিটার ধাংরাজ এরকম আরও নতুন বড় নাম কিন্তু তারা কিন্তু ছেড়ে চলে যেতে থাকে ভারতবর্ষের ফুটবল থেকে। এবং তখন সেই সময় ভারতবর্ষের ফুটবল যতটা প্যাশনেট ছিল, তখন যদি সাপোর্ট করতো ভারতীয় ফুটবলকে আমাদের সরকার বা মিডিয়া, তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলে ভারতবর্ষ প্রথম সারির টিম হিসাবে থাকতো, এটা বলতে কিন্তু কোনো রকম দ্বিধা নেই। এবং তারপরেই আসে কিন্তু সেই মুহূর্ত যখন সাল 1983, কপিল দেবের নেতৃত্বে ভারতবর্ষ প্রথমবার 50 ওভারের বিশ্বকাপ জেতে ক্রিকেটে। এবং তারপর থেকেই ভারতবর্ষের দর্শকের একটা বড় অংশ শিফট হয়ে যায় কিন্তু ক্রিকেটের দিকে। মিডিয়া, স্পন্সরশিপ, দর্শক তিনটেই কিন্তু চলে যায় ক্রিকেটের দিকে এবং ফুটবল ধীরে ধীরে কিন্তু অন্ধকারে নেমে আসতে থাকে। এবং এআইএফএফের পরিকাঠামো এত বাজের জন্য কিন্তু আরও ধীরে কিন্তু ভারতীয় ফুটবল কিন্তু নিচের দিকে চলে আসতে থাকে। তোমাদেরকে একটা খুব ভালো এবং রিসেন্ট একটা উদাহরণ দিচ্ছি, যেটা তোমরা রিলেট করতে পারবে। সেটা হচ্ছে ভারতবর্ষের অনূর্ধ্ব-15 আন্ডার-15 যে টিম, তারা কিন্তু আমরা সবাই জানি তারা কিন্তু বিশ্বকাপে কিন্তু চান্স পেয়েছে। ইনভাইট করেছে সমস্ত টিমকে, অনেক দেশ খেলতে যাচ্ছে এবং কিন্তু সেখানে আন্ডার-15 টিমে কিন্তু বিশ্বকাপ খেলার জন্য চান্স পেয়েছে কিন্তু ভারতবর্ষ। এবং সেখানে এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চুবে এতটাই বাজে এবং তার ইগোর জন্য সে বিবিয়ান ফার্নান্ডেজ, যে কোনোদিন আন্ডার-15 এই ধরনের টিমকে তার জীবনে কোনোদিন ম্যানেজ করেনি, তাকে ইন্ডিয়ার হেড কোচ বানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তার ইগোর কারণে এবং তার কিছু পার্সোনাল তার সাথে ভালো থাকার জন্য। সেই দিকে কিন্তু আর একটা উদাহরণ দিচ্ছি, মিনার্ভা একাডেমির কোচ রঞ্জিত বাজাজ স্যার, আমরা সবাই চিনি তাকে। তিনি এই ধরনের আন্ডার-12, আন্ডার-13, আন্ডার-15 এই ধরনের প্লেয়ারকে নিয়ে, মিনার্ভা একাডেমির ছেলেদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে ইউরোপিয়ানদের সাথে, ইউরোপিয়ান সাউথ আমেরিকান টিমগুলোকে বিশ্বের তরুণ যে লিগ হয়, আন্ডার-15, আন্ডার-13 যে লিগ হয়, নাম্বার 1 লিগ, হেলেন্সকি কাপ, গতিয়া কাপ, এই সমস্ত কাপ কিন্তু জিতিয়ে নিয়ে এসে কিন্তু আমাদের দেশে সেই ট্রফি কিন্তু দিয়েছে।
এবং শুধুমাত্র সেখানে গিয়ে সেই টুর্নামেন্টে গিয়ে যে আমরা জিতেছি তা নয়, এক একটা টিমকে আমরা 15-0, 17-0, 19-0 এরকম গোলে আমরা হারিয়েছি। এবং এটা দ্বারা বোঝা যায় যে রঞ্জিত বাজাজ কিন্তু এই ধরনের ছোটদের টিম ম্যানেজ করতে কতটা সক্ষম। কিন্তু এআইএফএফ এতটাই বাজে, এতটাই তার ইগোস্টিক যে প্রবলেম, সে রঞ্জিত বাজাজকে না হেড কোচ করে ভিভিয়ান ফার্নান্ডেজকে হেড কোচ করছে ইন্ডিয়ার আন্ডার-15 টিমের জন্য। এবং এআইএফএফের এতটাই ব্যর্থতা যে যেখানে বড় বড় টিমগুলো আন্ডার-15-এর ইংল্যান্ড, ব্রাজিল, জাপান এইসব টিমগুলো প্রায় 30টার ওপরে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিয়েছে তাদেরকে প্রিপেয়ার করার জন্য আন্ডার-15 বিশ্বকাপের জন্য, যে ফ্রেন্ডলি ম্যাচ এত হাই টেম্পার ম্যাচ খেলে নিয়েছে, সেখানে এআইএফএফ এখনও পর্যন্ত একটা ক্যাম্প পর্যন্ত ডাকতে পারেনি। প্রিপারেশন ফ্রেন্ডলি ম্যাচ তো দূরের কথা, এখনও পর্যন্ত একটা ক্যাম্প পর্যন্ত ডাকতে পারেনি, তাদের এখনও ট্রেনিং পর্যন্ত শুরু হয়নি। আদেও জানে না এআইএফএফ বা আমরা ভারতীয়রা যে এখনও পর্যন্ত হেড কোচ কী হবে। ভিভিয়ান ফার্নান্ডেজকে হেড কোচ করে দেওয়া হয়েছিল এবং তারপরে সোশ্যাল মিডিয়ার চাপে রঞ্জিত বাজাজকে ম্যানেজার করে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে দুজনেই করতে চায়নি, কারণ দুজনের মতবাদ আলাদা। করতে গেলে যে কোনো একজনকেই করতে হবে। এবং আমরা যারা ভারতীয় ফুটবল ফ্যান তারা কিন্তু আমরা অবশ্যই চাই যে রঞ্জিত বাজাজ স্যারের হাতে কিন্তু এই আন্ডার-15 দলটাকে কিন্তু তুলে দেওয়া হোক, তাতে আমাদের ভারতবর্ষেরই ভালো হবে। কিন্তু কল্যাণ চুবের মতো সভাপতি, এআইএফএফের সভাপতি, আমি জানি না সে কী করে রয়েছে এখনও, যাই হোক আমি সেই কথায় যাচ্ছি না, কিন্তু তার প্রবলেমের জন্য, তার নিজস্ব পার্সোনাল টার্মসের জন্য সে ভিভিয়ান ফার্নান্ডেজকেই কিন্তু চাইছে যে হেড কোচ করে আন্ডার-15 দলকে পাঠাতে। এবং পাঠাক, ঠিক আছে, বাট এখনও পর্যন্ত একটা ক্যাম্প পর্যন্ত ডাকতে পারেনি, এটাই আমার প্রবলেম। এরপরে আসছি হচ্ছে যেটা তোমাদেরকে বললাম যে একটা আশার ক্ষীণ আলো, সেটা হচ্ছে দেখো 2034-এর বিশ্বকাপ। কেন আমি বলছি, এই যে যারা মিনার্ভা একাডেমির যারা ছেলে, যারা ছোট ছোট বাচ্চারা, যারা ইউরোপে গিয়ে ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলো এবং সাউথ আমেরিকান ক্লাবগুলোকে এত গোলে হারিয়ে, এবং হেলেন্সকি কাপ, গতিয়া কাপের মতো এত বড় বড় টুর্নামেন্ট যেখানে অনেক বড় বড় মাপের প্লেয়াররা কিন্তু খেলে গেছে তাদের ছোট বয়সে, সেই সমস্ত কাপ জিতে ভারতবর্ষে এনেছে একটা ভারতবর্ষের ক্লাব। সুতরাং সেই বাচ্চাগুলোকে যদি, এবং রঞ্জিত বাজাজকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু আমি বলতে পারি যে 2034-এ ভারতবর্ষ বিশ্বকাপে কোয়ালিফাই করে একটা বড় কিছু করার দিকে কিন্তু এগিয়ে যাবে। তবে তার জন্য এআইএফএফকে সাপোর্ট করতে হবে, সরকারকে সাপোর্ট করতে হবে, এবং আমাদের যে গ্রাস রুট লেভেলের যে সমস্যা, আমাদের দেশে যে মাঠ নেই সেটা নয়, মাঠ প্রচুর রয়েছে, সেখানে আমাদের প্রপার ট্রেনিং করার সঠিক কোচ, সঠিক ফিটনেস কোচ এবং খাওয়া দাওয়ার নিউট্রিশনের যে কী হবে সেই সব বলার কিন্তু কোনো লোক নেই। সেই কারণে কিন্তু অনেক ছেলেপুলেরা কিন্তু যে আসতে পারছে না ফুটবল খেলাতে। এবং আইএসএলের যা পরিকাঠামো, জামশেদপুর এফসি, আমরা শুনলাম যে জামশেদপুর এফসি নাকি আইএসএল খেলবে না, সুতরাং সেখানেও কিন্তু অনেক ফুটবলারদের কেরিয়ার জড়িয়ে থাকে। তো সেই সমস্ত ক্লাবে যারা যেসব ফুটবলাররা খেলে তাদেরও কিন্তু কেরিয়ার সংকটে। তো এইভাবে কি ভারতীয় ফুটবল এগোনো যায়? সেখানেও হয় না। একটা দেশের সর্বোচ্চ লিগ, টিয়ার 1 লিগ, সেটাও অনিশ্চয়তায় ভরা। তো এত কিছুর পরে এবং ভারতীয় ফুটবল আজ এই জায়গাতে দাঁড়িয়ে চলে এসছে। ফিফা র্যাঙ্কিংয়ে আমরা প্রায় 150 ছুঁই, যেখানে আমরা 2019 সালে আন্ডার-100 ছিলাম, 97, 98 র্যাঙ্কসে আমরা বিলংস করতাম। সেখানে 2026-এ দাঁড়িয়ে আজ 80তম স্বাধীনতা দিবসের উপলক্ষে ভারতবর্ষে, সেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সামথিং 144 বা 143 ফিফা র্যাঙ্কিং, যেটা কিন্তু আরও পেছনের দিকে চলে যাচ্ছে। আমরা এখন তো বাংলাদেশ, আফগানিস্তান এদের সাথে ম্যাচ হলেও আমরা হেরে যাই বা চিন্তা করি যে কোনো মতে যাতে ড্র হয়ে যায়, এরকম পর্যায়ে আমরা চলে গেছি। তো সেই জায়গা থেকে আমাদের ফিরতে হবে, আমাদের সকলকে ভারতীয় ফুটবলকে সাপোর্ট করতে হবে। আমি জানি যে ভারতীয় ফুটবল দেখার অনেক ইচ্ছা হয় না, সেরকম প্লেয়ারদের কোয়ালিটি সেরম না। আমরা যারা আইএসএলের টপ টিমগুলো দেখি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, বা ইউরোপিয়ান যারা খেলা দেখি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এদের, তারা কিন্তু আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখে কিন্তু অতটা ভালো লাগে না। সত্যি বলতে, আমার নিজের দেশ হলেও আমাকে এটা সত্যিটা বলতে আমাকে হবেই যে ইন্ডিয়ার ম্যাচ দেখতে এতটা ভালো লাগে না। কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে এবং একজোট হয়ে আওয়াজ তুলতে হবে যে যাতে এই অন্তত আন্ডার-15 যে বিশ্বকাপটা খেলতে যাচ্ছে সেখানে রঞ্জিত বাজাজ স্যারকে দায়িত্ব দেওয়া হয় এবং 2034 বিশ্বকাপের জন্য
যে আন্ডার-15 যে টিম মিনার্ভা একাডেমি, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক, সমস্ত ফিটনেস কোচ থেকে শুরু করে সমস্ত নিউট্রিশন এবং ভালো একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা মাঠ দেওয়া হোক। আমাদের ভারতবর্ষে যে ফুটবলের রক্ত নেই কারোর শরীরে সেটা নয়, যদি না থাকতো তাহলে আমরা এই ইউরোপিয়ান বা সাউথ আমেরিকান টিমগুলোকে হেলেন্সকি কাপ বা গতিয়া কাপের মতো এত বড় বড় টুর্নামেন্টে আমরা সংখ্যার গোলে আমরা হারিয়ে আসতে পারতাম না। মানে 15-0, 17-0 এগুলো ভাই মুখের কথা নয়, এগুলো করা কিন্তু অনেক টাফ, এবং সেইটা আমরা করেছি, আমাদের ভারতের ক্লাব মিনার্ভা একাডেমিই করেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদের কি মনে হয় যে কল্যাণ চুবেকে কি মানে পদত্যাগ তো করা আমার মতে উচিত, কিন্তু কল্যাণ চুবের এই ক্যাম্প না ডাকায় তোমাদের কি মনে হয় যে ভারতবর্ষ আন্ডার-15 কতদূর যেতে পারে? আর যদি রঞ্জিত বাজাজ স্যারকেই যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে কি হতে পারে, এবং মানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎই বা কী, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ভিডিও শেষে আরও একবার সবাইকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো যারা তোমরা ভারতীয় ফুটবল ফ্যান এবং যারা ভারতীয় ফুটবল রেগুলার ফলো করো। এবং সবার শেষে আরও একটা কথা, তোমাদের সকলকে ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। সকলে আজকের দিনটা ভালো কাটাও, সকলে পতাকা উত্তোলন করো এবং ভারতবর্ষের পাশে থাকো। জয় ফুটবল, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।